আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে আসো সুস্থ আসো এবং ভালো আসো। আমি শামীম আক্তার, এসএসআর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হবে দশম শ্রেণী রসায়ন 2 পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের আজকের পাঠ হবে বা আজকের পাঠ থেকে তোমরা যা যা শিখতে পারবে: বন্ধন কাকে বলে, বন্ধন কেন গঠিত হয়, কিভাবে বন্ধন গঠিত হয়, আর 4 নম্বর বিষয় সম্পর্কে জানতে পারবে আয়নিক বন্ধন কি বা সংজ্ঞা এবং কিভাবে তৈরি হয় বা তার গঠন কৌশল। তো চলো বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। রাসায়নিক বন্ধন। আমরা জানি যে প্রত্যেকটা অণুই তার উপাদান পরমাণু সমূহ নিয়ে গঠিত। তো যে শক্তির বলে বা যে আকর্ষণ শক্তির বলে অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে বা যুক্ত থাকে, সেই আকর্ষণ বলের নামই হচ্ছে কি? রাসায়নিক বন্ধন বা শুধু বন্ধন। তাহলে আমরা বুঝলাম যে বন্ধন এক ধরনের আকর্ষণ শক্তি, যা নাকি অণুতে পরমাণু সমূহকে আবদ্ধ করে রাখে বা দৃঢ়ভাবে সংযুক্ত রাখে। সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। তো বন্ধন কেন গঠিত হয় এ সম্পর্কে অনেক মতবাদ আছে। তো আমরা এটা একটু জটিল বিষয়, তারপর আমরা আমাদের রসায়ন বা এসএসসি ক্লাসে দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে মৌলদের রাসায়নিক আসক্তি, একটা মৌলের অপর মৌলের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা, আর 2 নম্বর হচ্ছে বিজ্ঞানী লুই আর কোজের ও লুই প্রদত্ত কি ইলেকট্রনীয় দ্বিত্ব বা অষ্টক নীতি। তোমরা জানো যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি 6টা আছে নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আর এদের সবার ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি যে এদের বাইরের স্তরে বা এদের যোজ্যতা শেলে কি আছে 8টা করে ইলেকট্রন আছে এবং তারা স্থিতিশীল এবং তারা নিষ্ক্রিয়। তো অন্যান্য পরমাণুরাও এই 6টা মৌলের মতো হতে চায়, অর্থাৎ তাদের বাইরের শক্তি স্তরে ইলেকট্রনের সেটকে হয় 2টা করতে চায়, বেশিরভাগই 8টা করতে চায়, কতিপয় কিছু 2টা পূরণ করতে চায়। শুধুমাত্র হিলিয়ামেরই আছে বাইরে 2টা ইলেকট্রন। তাহলে হিলিয়ামের উপরের মৌল এবং নিচের মৌল হিলিয়ামের মতো হতে চায়, আর বাকিগুলো সব কিন্তু নিয়নের মতো হতে চায়, যার নাকি বাইরের স্তরে 8টা ইলেকট্রন আছে। তাহলে মেইন কথা হচ্ছে যে স্থিতিশীল কাঠামো পাওয়ার জন্যই পরমাণু বন্ধনে আবদ্ধ হয়, বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা দেখায়। স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন কাঠামো পাওয়ার লক্ষ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয় এবং এই কাঠামো পাওয়ার জন্য পরমাণুর বাইরের স্তর থেকে যোজ্যতা স্তর থেকে ইলেকট্রনের আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে তারা এমন একটা কাঠামো নিতে চায় যাতে তারা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্থাৎ স্থিতিশীল কাঠামো লাভ করে। আর সেই কারণে কিন্তু মৌলরা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় বা পরমাণু রাসায়নিক বন্ধনে সংযুক্ত হয়। এই ছিল আমাদের বন্ধন কেন গঠিত হয় তার উত্তর। তো তোমরা তাহলে বুঝতে পারলে বিষয়টা যে রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কিভাবে বন্ধন গঠিত হয়। সাধারণত 2 ভাবে বন্ধন গঠিত হয়। দেখো, তোমরা একটু লক্ষ্য করো, 2 ভাবে বন্ধন গঠিত হয়। কি? 1 নম্বর হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ভাগাভাগি
কি মাধ্যমে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এই দুইভাবে হচ্ছে বন্ধন গঠিত হয়। তো আমরা সবাই জানি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক আয়ন, ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়নকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে বলি অ্যানায়ন, ঠিক আছে? তো এই ক্যাটায়ন এবং অ্যানায়নের আকর্ষণের ফলে যে বন্ধন গঠিত হয়, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠিত হয়, সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন যে আকর্ষণ শক্তির বলে যুক্ত থাকে, সেটাই কিন্তু আমাদের কি বন্ধন? আয়নিক বন্ধন। আচ্ছা, তো আমরা পরে আবার আসছি বন্ধনে। আর শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে তার বাইরের যোজ্যতা স্তর থেকে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে তারা যে বন্ধনে যুক্ত হয়। যেহেতু যোজ্যতা শেয়ার করে, তারা যোজ্যতা ইলেকট্রন শেয়ার করে, এই কারণে সমান যোজ্যতা থেকে নাম হয়েছে সমযোজী বন্ধন। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তৈরি হয় আয়নিক বন্ধন, আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয় কি? সমযোজী বন্ধন। এছাড়াও আরো এক ধরনের বন্ধন আছে, তাদের নিজস্ব ধাতুদের নিজস্ব মানে পরমাণুদের মধ্যে যে আকর্ষণ কাজ করে, সেই আকর্ষণের বলে ধাতুর পরমাণুরা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তাহলে সেই বন্ধনটার নাম হচ্ছে ধাতব বন্ধন। তাহলে বন্ধুরা, আমরা আজকের ক্লাসে 3 রকমের বন্ধন দেখতে পাচ্ছি। রাসায়নিক বন্ধন 3 প্রকার। 1 নম্বর আয়নিক বন্ধন। 2 নম্বর সমযোজী বন্ধন। আর 3 হচ্ছে ধাতব বন্ধন। ঠিক আছে বন্ধুরা, তোমরা তাহলে কিন্তু লক্ষ্য করলে যে বন্ধন কিভাবে গঠিত হয়, আর সেখান থেকে আমরা বন্ধনের প্রকারভেদ পেয়ে গেছি। তা আমরা বন্ধনের প্রকারভেদটাকে একটু হাইলাইট করে দিলাম, তোমরা বোর্ড লক্ষ্য করো। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এই 3 প্রকার বন্ধন আমরা আমাদের এসএসসি রসায়ন বইয়ে, তোমরা তো তোমাদের রসায়ন বই চেনোই, এটা 5ম অধ্যায়, এবং এখান থেকে আমরা আজকে আয়নিক বন্ধনটা কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু দেখব। তো চলো আমরা আমাদের আয়নিক বন্ধনে চলে যাই। আমি একটু বোর্ডটা মুছে দিচ্ছি। আয়নিক বন্ধন, দেখো আয়ন থেকে আসছে আয়নিক, এবং আয়নিক বন্ধন গঠনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন বৈশিষ্ট্য মানে শর্ত আছে, যেমন আয়নিক বন্ধনের একটা মৌল, 2টা মৌলের মধ্যে একটা মৌল ধাতু এবং একটা মৌল অধাতু হবে। কেন বলতো? কারণ ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ইলেকট্রন গ্রহণ করতে পারে এমন প্রবণতা 2টা পরমাণু লাগবে আমাদের। তো আমরা তো সবাই জানি যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুরা গ্রহণ করে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি 2টা পরমাণু লিখতে, 2টা মৌলের 2টা পরমাণু লিখছি আমরা, এবং সেখান থেকে আমরা কিভাবে আয়নিক বন্ধন, আয়ন কিভাবে সৃষ্টি হয়, আয়নিক বন্ধন কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা সুন্দরভাবে বোর্ডে একটু বোঝার চেষ্টা করছি। তোমরা একটু ফলো করো। সোডিয়াম, তুমি তো চেনো সবাই এটাকে, তাই না? এটা কি ধাতু না অধাতু বলো তো? এটা হচ্ছে ধাতু, এবং খুব সক্রিয় ধাতু এটা। ক্লোরিন, এটা কি ধাতু না অধাতু? অধাতু, তাই তো? আচ্ছা, তাহলে তো তোমরা জেনেছো। তোমরা কি বলতে পারবে যে এদের ইলেকট্রন বিন্যাস কত বা এদের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়াম হচ্ছে 11 আর ক্লোরিন হচ্ছে 17, তাই না? তোমরা তো এটা পড়েছো। তো এখন আমরা এই সোডিয়ামকে ইলেকট্রন বিন্যাস করে এর বাইরের যোজ্যতা স্তরটা একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করো। 2, 8, 1, তারপর
2 8 7 এটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তর। আচ্ছা, এখন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, সোডিয়াম 11, সোডিয়াম দেখো এই যে বাইরে যোজ্যতা ইলেকট্রন এটা হচ্ছে সে ত্যাগ করবে, 1 ইলেকট্রন মাইনাস হয়ে গেল হচ্ছে সোডিয়াম ধনাত্মক আয়ন। একটা ইলেকট্রন কমে গেলে কিন্তু ধনাত্মক আয়ন হয়ে যায়, তোমরা তো জানো যে ইলেকট্রন ত্যাগ করলে ধাতু ধনাত্মক আয়ন প্রাপ্ত হয়। আচ্ছা, আর এটা হচ্ছে নিয়নের মতো 10 নিয়নের মতো স্থিতিশীল হয়ে গেল ইলেকট্রনীয় কাঠামো, নিয়নের ইলেকট্রনীয় কাঠামো পেল, স্থিতিশীলতা অর্জন করলো, স্থিতিশীলতা নিয়নের মতো স্থিতিশীল অষ্টক কাঠামো, অষ্টক কাঠামো। এটা আমরা একটু দেখে নিই। দেখো দেখো একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে 2 8 তারপরে 10 আর নিয়নের 10, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হলো এবং নিয়নের স্থিতিশীল কাঠামো লাভ করে ফেললো। আচ্ছা, এবং সোডিয়াম আয়নে পরিণত হয়ে গেল। এখন একই ভাবে আমরা আসছি ক্লোরিনে, ক্লোরিন অধাতু, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণের প্রবণতা আছে, তাহলে সোডিয়ামে ত্যাগ করা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করলো, 17 ক্লোরিন প্লাস এই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করলো, করে হয়ে গেল ক্লোরাইড মাইনাস, আর এটাও হচ্ছে আর্গনের মতো আর্গন 18 এর স্থিতিশীলতা লাভ করলো, অর্থাৎ আর্গন নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো সে স্থিতিশীল হয়ে গেল আর অ্যানায়নে পরিণত হলো। অ্যানায়নের নাম কি? ক্লোরাইড। তুমি দেখতে পাচ্ছ অ্যানায়নের নাম হচ্ছে ক্লোরাইড। এখন এই বিপরীতধর্মী আয়ন অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের কাছাকাছি আসবে এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকৃষ্ট হবে এবং সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করবে। তো আমরা আরো বিষয়টা একটু সমীকরণ সহ লিখি, তোমরা খেয়াল করো। সোডিয়াম প্লাস ক্লোরিন একটা অ্যারো দিয়ে আমরা আয়ন গঠন করলাম, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এখন কাছাকাছি আসবে স্থির বৈদ্যুতিক আকর্ষণে কাছাকাছি আসবে। হ্যাঁ, এখন এরপরে তারা যৌগ তৈরি করে ফেলবে। দেখো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন শেষ। ঠিক আছে, তোমরা তো লক্ষ্য করলে যে কিভাবে ধাতু এবং অধাতুর বহিঃস্তর থেকে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয় এবং ক্যাটায়ন ও অ্যানায়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকৃষ্ট হয়ে সোডিয়াম তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে এবং তারা আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন কাকে বলে সেটাও জানলে, আয়নিক বন্ধন গঠনের জন্য যে একটা ধাতু এবং অধাতু লাগে সেটাও দেখতে পেলে তোমরা, এবং কিভাবে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হলো সেটাও লক্ষ্য করলে এবং তারা পরস্পরের কাছাকাছি এসে কিভাবে বন্ধন গঠন করলো পুরো ধারাবাহিক ভাবে কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম। তোমরা নিশ্চয়ই বুঝেছো। এখন যদি আমরা এই বিষয়টাকে যদি ফ্লো ডায়াগ্রামের সাহায্যে দেখাই তাহলে কি হবে একটু আমরা দেখে নিই। এটা আমাদের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিন্যাস থেকে আমরা বন্ধন গঠনটা দেখালাম। এখন আমরা চলে যাচ্ছি যে আমরা ফ্লো ডায়াগ্রাম দিয়ে কিভাবে সোডিয়াম ক্লোরাইডের বন্ধনটা লিখতে পারি বা দেখাতে পারি। দেখো সোডিয়াম দুইটা আটটা 10টা বাইরের স্তরে একটা, এই হচ্ছে সোডিয়ামের 11টা ইলেকট্রন। ঠিক আছে, অনেক সময় কিন্তু তোমাকে 11 সোডিয়াম দেওয়া থাকবে না, তোমাকে এই স্তর এবং তার ইলেকট্রন সংখ্যা গুণে কিন্তু বলতে হবে যে এই মৌলটা হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন। দেখো 2 17 8 10 11 12 13 14 15 16 17, তার মানে এটা হচ্ছে সোডিয়ামকে দেখানো হলো, এটা হচ্ছে ক্লোরিনকে দেখানো হলো। ঠিক আছে, আচ্ছা এখন কি হবে বলো তো? এখন কিন্তু এই তারা ইলেকট্রন আদান প্রদান করবে, তাহলে আমাদের চলে যাচ্ছে এই ইলেকট্রন
ঠিক আছে, সোডিয়াম কিন্তু ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে ফেলবে তখন কিন্তু এটা ধনাত্মক হয়ে যাবে, আর ক্লোরিন গ্রহণ করে ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, আর কিন্তু ইলেকট্রন নাই, আর কাছাকাছি আসবে ক্লোরিন। তোমরা একটু ইয়েগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটু সহজে করে দিলাম। আচ্ছা, এখানে আসছে 2টা 8টা, আচ্ছা 8, এটা কাছাকাছি দাও। আচ্ছা, এখন কি এটা হয়ে যাচ্ছে, এটা প্লাস, সরি এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, কেন প্লাস? ইলেকট্রন ত্যাগ করে প্লাস হলো সোডিয়াম, ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো, আর ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস হলো, এবং এরপরে তারা বন্ধনে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড বন্ধন গঠন করবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আজকের পাঠ খুব ভালো করে লক্ষ্য করেছো। আজকে আমরা বন্ধনের মূল কিছু বিষয় শিখলাম। আগে বন্ধন কাকে বলে, বন্ধন কেন গঠিত হয়, কিভাবে বন্ধন গঠিত হয়, আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন গঠনের শর্ত কি, এবং কি লাগবে আয়নিক বন্ধন গঠন করতে, ক্যাটায়ন লাগবে, অ্যানায়ন লাগবে, কিভাবে তারা গঠিত হলো, আমরা সবই কিন্তু বিস্তারিত জানলাম। এবং ফ্লো ডায়াগ্রাম বা ডায়াগ্রামের সাহায্যে কিভাবে ইলেকট্রন স্তর এবং ইলেকট্রন সংখ্যা গুণে কিভাবে আদান প্রদানের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো সেটা আমরা লক্ষ্য করলাম। এবং আমাদেরকে যদি বলা হয় যে ফ্লো ডায়াগ্রাম আঁকাও, সোডিয়াম ক্লোরাইড বন্ধনের ফ্লো ডায়াগ্রাম আঁকাও, তাহলে কিন্তু আমরা এইভাবে উত্তরটা দিব, আর আমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাতে হবে। ব্যাখ্যাটা তো তোমরা বুঝলেই যে সোডিয়াম ধাতু তার সর্বপরিস্থিত শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হলো, অপরদিকে ক্লোরাইড অধাতু তার বহিঃস্তরে একটা ইলেকট্রন রেখে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো প্রাপ্ত হলো এবং স্থিতিশীলতা লাভ করলো। এই দুই স্থিতিশীল ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের স্থির বৈদ্যুতিক আকর্ষণে কি আবদ্ধ হয়ে পরস্পরের কাছাকাছি আসলো এবং বন্ধনে আবদ্ধ হয়ে আয়নিক যৌগ গঠন করলো। তো বন্ধুরা, তোমরা আজকের পাঠটা খুব সুন্দরভাবে বুঝেছো এবং লক্ষ্য করেছো। তোমরা আয়নিক বন্ধন আমি একটা শিখালাম, সোডিয়াম ক্লোরাইড বন্ধন গঠন। তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা পটাশিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়, পটাশিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া তোমরা বাসায় এটা তৈরি করে আমাকে কিন্তু পরবর্তী ক্লাসে দেখাবে। এটাই কিন্তু আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ যে কিভাবে পটাশিয়াম ক্লোরাইড বন্ধন গঠন প্রক্রিয়া, বন্ধন গঠন প্রক্রিয়া, এটা আমাদের বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ, তোমরা এটা সুন্দর করে করবে। সোডিয়াম ক্লোরাইড বুঝলে তবে পটাশিয়াম ক্লোরাইডও করতে পারবে এবং করে আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে। তো এই পর্যন্তই আজকে। পরবর্তী ক্লাসে আবার কোনো টপিক নিয়ে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য আমি সবার কাছে আন্তরিকতা সহ ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা সবাই সুস্বাস্থ্য, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।